রুমকিকে যখন বিয়ে করি তখন আমার মনে অন্য কারো বসবাস। বিয়ের পর এমন একদিন কিংবা একটি রাতও যায়নি আমি আমার প্রথম প্রেমিকাকে মনে করিনি। বারান্দায় দাঁড়িয়ে রাতের পর রাত নিকোটিন জ্বালিয়ে ঠোঁট পরিয়েছি তাকে না পেয়ে। সবটা জেনেও রুমকি কখনো অভিযোগ করেনি, বরং তার যে অস্বস্তি রয়েছে তা আমি বেমালুম ভুলে যেতাম। রুমকির সাথে আমার বিয়েটা পারিবারিকভাবে, বলা বাহুল্য বিয়েটা আমায় মানসিক চাপ দিয়ে করানো হয়েছিল। অঞ্জনা আমার প্রথম প্রেমিকা, প্রথম ভালোবাসা। আমাদের প্রেমটা লম্বা সময়ের ছিল। অঞ্জনার সঙ্গে আমার প্রেমটা শুরু হয়েছিল কলেজ জীবনে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তাকে দেখি। মেয়েটার হাসি প্রথম দেখে থমকে গিয়েছিলাম। ও হাসলে শিশুর মতো লাগে। সেই হাসিটাই আমার জীবনে প্রথমবারের মতো হৃদস্পন্দন থামিয়ে দিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। আমাদের প্রেমটা একদম সাধারণভাবে শুরু হয়েছিল। ক্লাস শেষে গলির মোড় অবধি একসাথে হেঁটে আসা, ক্লাসের নোট শেয়ার করা, লাইব্রেরি কোণে বসে গল্প করা, এসব ছিল নিত্য দিনের রুটিন। ধীরে ধীরে ওর প্রতি আমার সাধারণ আকর্ষণ থেকে গভীর প্রেমে পরিণত হয়। অঞ্জনা খুব বেশি কিছু চাইতো না। সে শুধু বলতো, তুমি আমার পাশে থাকো অভ্র, তোমার কাঁধে চিরকাল মাথা রাখতে চাই। আর আমি চাইতাম তাকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ বানাতে। একসময় আমাদের দুজনের স্বপ্ন একই পথে হাঁটতে শুরু করেছিল। অঞ্জনা জিজ্ঞেস করতো, কবে আমাদের বিয়ে হবে? আমি হেসে জবাব দিতাম, চাকরি পেলেই বিয়ে করব, আর একটু সময় দাও। সে বিশ্বাস করত, অদ্ভুতভাবে আমায় বিশ্বাস করত। অঞ্জনার চোখে তখন আমি ছিলাম ভবিষ্যৎ, আর সে ছিল আমার নিশ্চিত সঙ্গী। আমরা দুজন মিলে ভবিষ্যৎ নিয়ে কত প্ল্যান করতাম। 8 বছর এমনভাবে কেটে যায় যেন প্রেম সেদিন শুরু হয়েছে। কিন্তু প্রেম যত গভীর হয়, পরিবারের চাপ তত বৃদ্ধি পায়। আমি বেকার থাকা অবস্থায় অঞ্জনা ধীরে ধীরে চাপের মধ্যে পড়ে যাচ্ছিল। পরিবারের লোকেরা তাকে বলতো, ছেলে এখনো বেকার, চাকরি নাই, এই ছেলে কবে চাকরি পাবে, আর কবে তাকে বিয়ে করবে? তোমার বয়স বাড়ছে, এখনই বিয়ে না করলে পরে সমস্যা হবে। অঞ্জনা আমাকে এসব জানাতো, আর আমি মাথা নিচু করে সবটা শুনতাম। অঞ্জনা ভরসা দিত, তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, দেখবা তুমি চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে। তার বিশ্বাসটাই আমাকে বাঁচিয়ে রাখত প্রতিদিন। কিন্তু সময় যতই যাচ্ছিল, সেই বিশ্বাসের তলায় জমা হচ্ছিল ভয়, কষ্ট, চাপ, অসহায়ত্ব। আমি যত চাকরি খুঁজতাম তত বেশি ব্যর্থতা আমাকে ছিঁড়ে ফেলত। চাকরি না পাওয়ার লজ্জা আমাকে অঞ্জনার চোখে তাকাতেও ভয় পাইতে দিত। লোকজনের কথা শুনলেও অঞ্জনা নিজের ভেতরের ভয়টা আমাকে কখনো দেখায়নি। তবুও তার চোখের কোণে এক ধরনের অস্থিরতা টের পেতাম মাঝে মাঝে। শেষবার যখন অঞ্জনা জানতে চাইল, কবে তুমি আমাকে বিয়ে করবে, ব্যর্থ প্রেমিকের মতো শুধু বলেছি, আর একটু অপেক্ষা করো, শীঘ্রই। সেই শীঘ্রই শব্দটা পরে আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো। একদিন হঠাৎ কল পেলাম অঞ্জনার ছোট বোনের থেকে। কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, আপুর বিয়ে ঠিক হয়েছে, আজকে ছেলেপক্ষ আংটি পরিয়ে গেছে। বিয়ের কথা শুনে মাথার উপর বাজ পড়ল। প্রায় আধা ঘন্টা চুপ থেকে তারপর অঞ্জনাকে ফোন দিই। সে শুধু বলেছিল, আমি চাইলেও কিছু করতে পারলাম না অভ্র, আমার বাবা মানবে না। তুমি বলেছিলে সময় লাগবে, আমি অপেক্ষা করেছি, এখন আর পারছি না। এ সম্পর্ক থেকে আমায় মুক্তি দাও। আমার পৃথিবীটা এক মুহূর্তে 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল। ফোন কেটে যাওয়ার পর কিছুক্ষণ আমি স্থির হয়ে বসে রইলাম। মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়েছে। চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করলাম, কিন্তু তবুও কাঁদতে পারিনি। 8 বছরের প্রেম, 8 বছরের স্বপ্ন, 8 বছরের প্রতিশ্রুতি, সবকিছু এক নিমেষে ভেঙে গেল। হঠাৎ করে কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরিয়েছিলাম। আগে কখনো ধূমপান করিনি, সেদিন প্রথম। অঞ্জনা ধূমপান অপছন্দ করত, অথচ আজ তারই বিরহে প্রথমবার ধূমপান করছি। জানালার সামনে দাঁড়িয়ে একটার পর একটা টান দিচ্ছিলাম। ধোঁয়া উঠছিল, আমার ভেতরটা জ্বলছিল, তবুও বুকে ব্যথাটা কমছিল না। অঞ্জনার মুখটা সামনে ভেসে উঠছিল বারবার, ওর হাসি, ওর রাগ, ওর অভিমান, ওর স্বপ্ন দেখানোর চোখ, সবকিছু যেন একসাথে এসে তীরের মতো বিঁধছিল। সেই রাতে ঘরে ফিরেই বুকের ভেতর কেমন একটা ভার নিয়ে 3টা ঘুমের ওষুধ খেয়ে ফেললাম। মরে যেতে চাইলাম কিনা জানি না, কিন্তু তখন মরণটাই মনে হয়েছিল একমাত্র মুক্তি। 2 দিন পর চোখ খুলেছিলাম মায়ের কান্নার শব্দে। মায়ের 2 হাত ঠান্ডা হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে।
ঘরের মধ্যে পরিবারের সকলের উপস্থিতি টের পেলাম। উনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, বাবা, তুই মরলে আমরা বাঁচব কিভাবে? আমাদের যে তুই ছাড়া কেউ নেই। এভাবে নিজেকে শেষ করে দিস না। মায়ের সেই কথাটা আজও কানে বাজে। মায়ের কান্না আমাকে প্রথমবার ভাবতে বাধ্য করেছিল, আমার জীবনের অধিকার কি শুধুই আমার? অঞ্জনা তখন আমার অতীত হয়ে গেছে, কিন্তু তাকে ভোলা আমার পক্ষে অসম্ভব ছিল। 2 মাস ধরে আমি এলোমেলো অবস্থায় ছিলাম, খাওয়া দাওয়া বন্ধ, কথা বলা বন্ধ, বন্ধুবান্ধব দেখলে এড়িয়ে যেতাম। সকলের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললাম। বেঁচে থেকেও হয়ে গেলাম মৃত লাশ। মাঝে মাঝে ফোন আনলক করে পুরনো ছবি দেখতাম, কখনো কখনো ওর নাম্বার ডায়াল করে রেখে আবার মুছে দিতাম। অঞ্জনার বিয়ের পর আমি নিজেকে আর খুঁজে পাইনি। তখন আমি শুধু একটা দেহ, ভেতরের কোনো প্রাণ নেই। আমার হাসি, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সবকিছু অঞ্জনার বিয়ের দিনটাতে কবর হয়ে গিয়েছিল। সমাজের কাছে আমি বেকার, ব্যর্থ, অযোগ্য প্রেমিক, কিন্তু আমার কাছে আমি ছিলাম একটা অপূর্ণ গল্পের মৃত নায়ক। এক রাতে সিগারেট হাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম, সেই সময় রুমে মায়ের গলা পাই। সিগারেট থেকে রুমে গেলে দেখতে পাই মা আমার সার্টিফিকেট ফ্রেমটা নিজের শাড়ির আঁচল দিয়ে মুছছেন। নতুন করে জীবনটা শুরু কর অভ্র, এভাবে জীবন চলবে না, তুই আবার চাকরির সন্ধান কর। মায়ের কথা শুনে সেদিন নিজেকে শুধু একজন ব্যর্থ প্রেমিক নই, একজন ব্যর্থ ছেলেও মনে হয়। শুরু করি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করা, একের পর এক ইন্টারভিউ দিই। কিছুদিন পর একটা ছোট চাকরি পাই, মাসিক বেতন 15,000 টাকা। অঙ্কটা খুব কম, কিন্তু আমার বেকারত্বের তকমা মুছতে যথেষ্ট। একদিন মা আমাকে জোর করে নিয়ে গেলেন রুমকিকে দেখতে। বসার ঘরে লোকজন বসে আছে, চা নাস্তা এলো, কথাবার্তা চলতে লাগলো। মেয়েকে ডাকা হলো, আমি চোখ তুলিনি। মনে হচ্ছিল অন্য মেয়েকে দেখে আমি অঞ্জনাকে প্রতারিত করব। মা বললেন, একটু আলাদা কথা বল দুজনে। আলাদা ঘরে নিয়ে যাওয়া হলো। মেয়েটা এসে বসলো আমার সামনে। প্রথমবার মুখ তুলতেই দেখলাম রুমকি মিষ্টি করে হাসছে। হাসলে তার গালে ছোট্ট টোল পড়ে। এত সহজ স্বাভাবিক হাসি আমি অনেক দিন দেখিনি। রুমকির সেই মিষ্টি হাসি আমার হৃদয় গলাতে পারেনি। ঠান্ডা গলায় বললাম, আমি অন্য কাউকে ভালোবাসি। রুমকির হাসি মিলিয়ে গেল। আমি আবার বললাম, ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি ওকে চিরকাল ভালোবাসবো, কখনো ভুলতে পারবো না। এ কথা শুনে যে কোনো মেয়ে উঠে চলে যেত অথবা অপমান করত, কিন্তু রুমকি সেখানে শুধু মাথা নিচু করল। আমাকে বিয়ে করলে সারা জীবন স্ত্রীর অধিকার হতে বঞ্চিত হবেন। রুমকি উঠে চলে যায়। ভেবেছিলাম বসার ঘরে গিয়ে স্পষ্ট বলবে আমি এই ছেলেকে বিয়ে করব না, কিন্তু না, আমায় অবাক করে দিয়ে সে বিয়েতে রাজি হলো। সে রাতে 2 চোখের পাতা এক করতে পারেনি। আমি, মা, বাবা আর ছোট বোন মিথিলা, এই নিয়ে 4 জনের পরিবার। বাবা খুব কম কথা বলেন। তিনি চান সংসারে শান্তি থাকুক। কে কাকে ভালোবাসলো, কে ভুলল, এসব নিয়ে তিনি মাথা ঘামান না। তিনি হাই স্কুলের শিক্ষক, চিরকাল সংসারে মন দিয়েছেন। সামান্য বেতনে আমাদের 2 ভাই বোনকে পড়িয়েছেন, পাশাপাশি সংসার চালিয়েছেন। সংসারে যাতে টানাটানি না লাগে তাই তিনি কিছু ছাত্র পড়াতেন। মা সবচেয়ে বেশি আবেগপ্রবণ। তিনি রুমকিকে এমনভাবে গ্রহণ করেছিলেন যেন বহুদিনের চেনা মেয়ে। বিয়ের আগেই বলেছিলেন, রুমকি খুব ভদ্র মেয়ে, ও তোকে সুখে দিবে, তুই ওর প্রতি যত্নশীল হ আর ওকে সুখে রাখিস। আমি সুখ দেওয়ার অবস্থায় ছিলাম না, এটা মা জানতেন। তবুও তার বিশ্বাস ছিল রুমকি নামের মেয়েটি স্ত্রী হয়ে এসে ছেলের জীবন বদলে দিবে। আমার বোন মিথিলা খুব ম্যাচিওর। সে প্রথম দিনেই রুমকিকে দেখে বলেছিল, ভাবি, ভাইয়ার আগি, প্লিজ কখনো ভাইয়ার কথায় মন খারাপ করবে না। মিথিলার কথায় রুমকি হেসেছিল। আমাদের বিয়েটা খুবই ছোট আয়োজনে হয়, কোনো সাজসজ্জা ঝমকালো আয়োজন কিছুই হয়নি। বিয়ের দিন অফিস থেকে ছুটি অবধি নেইনি। অফিস থেকে সরাসরি রুমকিদের বাসায় যাই, পাঞ্জাবি ছাড়া শার্ট প্যান্ট পরে বিয়েতে বসি। রুমকি আমাকে দেখে কিছু বলেও না। রুমকির পরিবার আশাহত হলো। বিয়ের দিন নতুন বর এভাবে উপস্থিত হবে তারা স্বপ্নেও আশা করেনি। চেষ্টা করেছে আমায় বোঝাতে, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটুট রইলাম। রুমকি তাদের বুঝিয়ে চাপ করাই। নীরবে আমার অসম্মতিতে বিয়েটা ওই অবস্থায় হয়ে গেল। যন্ত্রমানবের মতো রুমকিকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। বিয়ের পর বাসায় ফেরার পর বাবা প্রচণ্ড রাগারাগি করল। বিয়ের দিন আমার এমন খামখেয়ালি তার মোটেও ভালো লাগেনি। মা বাবাকে বুঝিয়ে নিজেদের রুমে নিয়ে গেল।
মিথিলা আমায় টেনে রুমে নিয়ে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। রুমে ঢুকে দেখি খাটের মাঝে ঘোমটা দিয়ে রুমকি মাথা নিচু করে বসেছিল। পুরো খাট তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। এ নিশ্চয়ই মিথিলার কাজ। আমার অস্থির লাগছিল। যেই খাটে অঞ্জনাকে কল্পনা করেছি সেই খাটে অন্য মেয়ে, একদম সহ্য হলো না। সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম। রাতের হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু আমার ভেতরটা জ্বলছিল। অঞ্জনার কণ্ঠ কানে বাজছিল, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অব্র। আমি চোখ বন্ধ করতেই তার হাসিমাখা মুখ মনে পড়ল। মনে হচ্ছিল আমি বিয়ে করে তার সাথে প্রতারণা করলাম। রাত 1:30টায় ঘরে ফিরে দেখি রুমকি ঘুমিয়ে আছে। আলো নিভিয়ে দিলাম। আমি বিছানার অপর প্রান্তে শুয়ে গেলাম। সেদিন প্রথম উপলব্ধি করলাম রুমকি যেদিন হাসি মুখে বিয়েতে রাজি হয়েছিল সেই দিনই সে নিজেকে একটা অদৃশ্য যুদ্ধে নামিয়েছে। আর সে যুদ্ধ আমার সঙ্গে নয়, আমার অতীতের সঙ্গে। বিয়ের পর দিন থেকে আমার প্রতি শুরু হয় রুমকির যত্ন। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে টেবিলে রাখত। আমি খেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম। রাতের বেলা ফিরে দেখি আমার জন্য না খেয়ে রুমকি জেগে আছে, বাকিরা ঘুমে। ইচ্ছে করে দেরি করে ফিরেছি। রুমকি কোনো অভিযোগ করেনি, উল্টো হাসি মুখে খাবার গরম করে খেতে দেয়। কয়েকদিনের মধ্যে সংসারের ছন্দ এমন হয়ে গেল, আমি অফিস করি, ফিরে এসে খাবার খাই আর বারান্দায় সিগারেট টানি। রুমকি চুপচাপ নিজের মতো রুমের বিছানায় পড়ে থাকে। দিন গড়িয়ে মাস হয়ে যায়। আমাদের সম্পর্কের মধ্যে কোনো অগ্রগতি হয় না। স্বামী হিসেবে মেয়েটাকে প্রচণ্ড অবহেলা করি। মা মাঝে মাঝে বলেন, রুমকি মেয়েটা খুব লক্ষ্মী, ওকে কষ্ট দিস না বাবা। আমি শুনেও শুনি না, নিজের মতো চলতে থাকি। ইতিমধ্যে বছর পেরিয়ে গেছে বিয়ের। এক রাতে বারান্দায় সিগারেট খেতে খেতে লক্ষ্য করলাম দরজার ফাঁক দিয়ে রুমকি আমাকে দেখছে। আমি জিজ্ঞেস করলাম, ঘুমাও না কেন? সে হালকা হাসল, আপনি না এলে ঘুম আসে না। জানি না কেন। মেয়েটার সহজ স্বীকারোক্তি আমার ভেতরে এক চাপা যন্ত্রণা সৃষ্টি করল। রুমকি বারান্দায় এসে আমার পাশে দাঁড়ালো, চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এতগুলো মাস পর খেয়াল করলাম রুমকি বেশ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে। দেখে মনে হচ্ছে ঠিকমতো ঘুমায় না সে, রাতের পর রাত কাঁদে। মাঝে মাঝে কান্নার শব্দ পাই, কিন্তু সেসব কখনো পাত্তা দেইনি। আমার মনে হচ্ছে রুমকি আমার সাথে বেশ অসুখী। সেই রাতে প্রথমবার রুমকি আমার পাশে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। সেই সময়টা মেয়েটার সরল চাহনি আমার ভেতর এত বড় ঝড় তুলেছিল যে আমি টের পাই আমি এক মস্ত বড় অপরাধী। একটা মানুষ আমার জন্য এভাবে অপেক্ষা করে, আর আমি তাকে দিনকে দিন ভেঙে দিচ্ছি। ভেতরের ব্যথা প্রকাশ করলাম না, মুখ ঘুরিয়ে শুধু বললাম, ভিতরে যাও, ঠান্ডা লাগবে। রুমকি মাথা নিচু করলো, কিন্তু যাওয়ার আগে খুব আস্তে বলল, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু আমার সাথে রোজ রাতে একটু কথা বলবেন প্লিজ, আমার খুব কষ্ট হয়। শব্দগুলো তীরের মতো এসে বিঁধল। এতদিন সে একটা অভিযোগও করেনি। তার সাথে এত অন্যায় করার পরও সে বলছে তার সাথে রোজ রাতে যেন একটু কথা বলি। রুমকি রুমের ভেতর গেলেও আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ মনে হলো অঞ্জন আমাকে ছেড়ে গেছে, এটা আমি মানতে পারিনি। আর রুমকি আমার দিকে তাকিয়ে থেকেও আমায় পাচ্ছে না, এটা সে সহ্য করছে। অঞ্জনার সঙ্গে কাটানোর প্রতিটা স্মৃতি একদিকে, আর এই মেয়ের সরল ভালোবাসা অন্যদিকে। মাঝখানে দাঁড়িয়ে আমি নিজের প্রতিচ্ছবি দেখলাম আমি একজন স্বার্থপর, অতীতে আটকে থাকা মানুষ। সেদিনটাই প্রথমবার মনে হলো আমি রুমকির প্রতি অন্যায় করছি। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। রুমকির বলা কথাগুলো বারবার কানে বাজছিল, শুধু আমার সাথে রোজ রাতে একটু কথা বলবেন প্লিজ। এই কথাটা বলার সময় ওর গলায় কোনো অভিযোগ ছিল না, ছিল না রাগ, অভিমান কিংবা দাবি। শুধু ছিল নিখাদ কষ্ট, যেটা চেপে রাখতে রাখতে মানুষ একসময় নিঃশব্দে ভেঙে পড়ে। আমি বারান্দা থেকে ঘরে ঢুকেও আলো জ্বালাইনি। অন্ধকারেই বিছানার একপাশে শুয়ে পড়লাম। রুমকি অন্য পাশে মুখ ঘুরিয়ে শুয়েছিল। বুঝতে পারছিলাম সে জেগে আছে। নিঃশ্বাসের ছন্দ বলে দিচ্ছিল ঘুম তার চোখে নেই। অনেকক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ অস্বস্তি নিয়ে বললাম, ঘুমাওনি? রুমকি চমকে উঠল, তারপর খুব আস্তে বলল, না। আর কিছু বললাম না। ও কিছু বলল না, তবে ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তি হচ্ছিল। মন চাইছিল কিছু একটা বলি, কিন্তু কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। শব্দরা কিছুতেই মেলতে চাইল না, গলা অবধি এসে থেমে রইল। দুজনের মধ্যে আবারও
বইতে শুরু করলো বিশাল নীরবতা। এই নীরবতার মধ্যেই প্রথমবার উপলব্ধি করলাম একই বিছানায় শুয়ে থেকেও আমরা দুজন কতটা দূরে। এই দূরত্বের দেয়াল আমিই তুলেছি। দিনের পর দিন বিনা দোষে রুমকিকে কষ্ট দিচ্ছি। রুমকির মতো মিষ্টি মেয়ে এত অবহেলার প্রাপ্য না। আমার জায়গায় অন্য কাউকে বিয়ে করলে মেয়েটা কত সুখী হতো, অথচ আমার মতো খামখেয়ালি মানুষকে বিয়ে করে ওর সুন্দর জীবনটা শেষ। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, তবে মনে মনে চিন্তা করলাম রুমকির সাথে যতটুকু পারি সহজ হব। সেই রাতের পর থেকে চেষ্টা করলাম নিজেকে একটু একটু বদলাতে, খুব বেশি না, অল্প। অফিস থেকে ফিরেই আর সঙ্গে সঙ্গে বারান্দায় যেতাম না। ঘরে ঢুকেই আগে হাত মুখ ধুয়ে নিতাম, রুমকির দিকে তাকাতাম। সে সাধারণত রান্নাঘরে থাকতো, চুলের গোছা বাঁধা, চোখে ক্লান্তির ছাপ। আমাকে দেখলে চমকে উঠত না, কিন্তু চোখের ভেতর এক ধরনের প্রশ্ন জেগে উঠত, আজও কি চুপ থাকবে সে মানুষটা? একদিন অফিস থেকে ফিরে দেখি রুমকি বারান্দায় দাঁড়িয়ে আছে, চুল খোলা, চোখ দুটো লাল। বুঝলাম কেঁদেছে। আমি সে বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু ঘরে ঢুকেই বললাম, কি হয়েছে? রুমকি একটু চুপ থেকে বলল, বাবার শরীরটা খারাপ, ডাক্তার ডেকে স্যালাইন লাগানো হয়েছে। আপনাকে কল দিয়েছিলাম, ধরেননি। রুমকির কথা শেষ হতেই আমি রুম থেকে বেরিয়ে বাবা মায়ের রুমের দিকে গেলাম। চোখ বুজে বাবা বিছানায় শোয়া, তার হাতে স্যালাইন চলছে, মা পাশে বসা। মিথিলা আমাকে দেখে মুখ কালো করে রুম থেকে বেরিয়ে গেলাম। বুঝলাম সে আমার উপর যথেষ্ট বিরক্ত। মা আমাকে দেখে উঠে এসে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন। কথায় কথায় জানতে পারলাম দুপুরবেলা ক্লাস নেওয়ার সময় বাবা জ্ঞান হারান। ডাক্তার জানিয়েছে অতিরিক্ত দুশ্চিন্তা আর দুর্বলতার এমনটা হয়েছে। আমি কিছু বলতে পারছিলাম না, বাবার মুখটার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। এতদিন যাকে সব শক্ত মানুষ ভেবে এসেছি, সে মানুষটা আজ এত অসহায় হয়ে শুয়ে আছে। এই দৃশ্যটা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। পেছনে কারো উপস্থিতি টের পেলাম। ঘুরে দেখি রুমকি দাঁড়িয়ে আছে, চোখে এখনো জল, কিন্তু সে কাঁদছে না, যেন কাদার অধিকারটুকুও সে নিজের কাছে রাখেনি। আমি ধীরে বললাম, ডাক্তার কি বলেছে? বলেছে নিয়মিত চেক আপ করাতে আর চিন্তা কমাতে হবে। রুমকি খুব নিচু গলায় বলল, চিন্তা কমাতে হবে। এই কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো। বাবার দুশ্চিন্তার বড় একটা কারণ যে আমি নিজেই, সেটা তখন প্রথমবার স্পষ্ট করে অনুভব করলাম। মা বললেন, বাবা তুই একটু বাবার দিকে খেয়াল রাখিস, তোকে নিয়েই তো ওনার এত চিন্তা। ওনার তো বয়স হয়েছে, কিছুদিন বাদে রিটায়ার্ড করবে। তুই যদি খেয়াল না রাখিস কে রাখবে? এই কথার কোনো জবাব আমার কাছে ছিল না। রুমকি এগিয়ে এসে বাবার কপালে হাত বুলিয়ে দিল, খুব সাবধানে, যেন ভয় পাচ্ছে একটু জোর হলেই বাবার কষ্ট বাড়বে। সেই মুহূর্তে বুঝলাম এই মানুষটা শুধু আমার স্ত্রী না, সে এই সংসারের নীরব ভরসা। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও আমি জেগেছিলাম। বাবার রুমের দরজার পাশে বসেছিলাম অনেকক্ষণ। ভেতর থেকে স্যালাইনের টুপটাপ শব্দ আসছিল। সেই শব্দের ফাঁকে ফাঁকে নিজের বুকের ভেতরের অপরাধবোধটা আরও জোরে শব্দ করছিল। সেদিন প্রথমবার মনে হলো আমি যদি এখনো বদলাতে না পারি, তাহলে হয়তো একদিন সব কিছু বদলে যাবে আমাকে বাদ দিয়েই। এতগুলো দিন সংসারের যে দায়িত্ব আমার পালন করার কথা, সেসব আমার বৃদ্ধ বাবা পালন করে চলেছেন, আর আমি দেদারসে নিজের মতো তিল তিল করে সকলের কাছ থেকে দূরে সরিয়ে ফেলেছি নিজেকে। পালিয়েছি নিজের আপন মানুষগুলো থেকে, নিজের সকল দায়িত্ব থেকে। সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। অপরাধবোধ আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। কয়েকদিনের মধ্যে বাবা সুস্থ হয়ে উঠলেন, আবারও আগের রুটিনে ফিরে গেলেন। এদিকে আমি বিভিন্ন জায়গায় সিভি দেওয়া শুরু করলাম উচ্চ বেতনে চাকরির আশায়। বাবার বাসার এখন চেষ্টা করি বেশি দেরিতে না ফিরতে। আমি বাসায় ফিরলে মা রুমকিকে জোর করে রুমে পাঠিয়ে দিত, বাকি কাজ সে আর মিথিলা করত। শার্ট খুলতে খুলতে রুমকির উপস্থিতি টের পেলাম। সে কিছু বলতো না, চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে হাত কসলাত। তার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি বলবে? রুমকি চমকে ওঠে। আমার খুব ইচ্ছে হয় ওর সেই চমকে ওঠা মুখটা দেখতে, কিন্তু তাকাতাম না। রুমকি জবাব দিল, না মানে আপনার কিছু লাগবে? গোসল করব, গোসল সেরে ভাত খাবো। সবাই খেয়েছে? ঠিক আছে, টেবিলে খাবার দাও আর সবাইকে বলো আমার অপেক্ষা করতে।
কথাগুলো বলে তোয়ালে কাঁধে নিয়ে গোসলে ঢুকে গেলাম। না তাকেও বুঝতে পারলাম রুমকির চোখ দুটোতে বিষ হয়ে চেয়ে গেছে। গোসলের পানির শব্দের ভেতরেও তার নীরবতা কানে আসছিল। আমি জানি না কেন বুকের ভেতর হালকা একটা চাপ অনুভব করছিলাম। এতদিন যে বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক ছিল সেগুলো হঠাৎ অস্বস্তির লাগতে শুরু করলো। গোসল শেষে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের চোখের দিকে তাকিয়ে মনে হলো এই মানুষটার সঙ্গে আমার কোনো মিল নেই। আমি বদলাচ্ছি, অথচ ঠিক কিসের দিকে বদলাচ্ছি জানি না। ডাইনিং টেবিলে এসে দেখলাম সবাই অপেক্ষা করছে। শেষবার কবে সকলের সাথে বসে খাবার খেয়েছি একসাথে মনে পড়ছে না। মা আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো। রুমকি চুপচাপ খাবার দিচ্ছে সকলকে। থালায় ভাত দিচ্ছে খুব যত্ন করে, যেন ভাতের দানাগুলো শব্দ না করে পড়ে। তুমিও বসো, হঠাৎ বলে ফেললাম। রুমকি থমকে গেল। আমি আমি পরে খাবো। না, এখন বসো। মা কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল। মিথিলা চোখ বড় করে তাকালো। বাবাও সায় দিলেন। হ্যাঁ মা, বসো, সবাই একত্রে খাই। রুমকি ধীরে ধীরে চেয়ার টেনে বসলো। তার হাত কাঁপছে। আমি যেটা দেখেও দেখলাম না। এটা আমার পুরনো অভ্যেস। খাওয়ার সময় কেউ কথা বলছিল না, তবুও টেবিলটা অদ্ভুতভাবে ভরা মনে হচ্ছিল। আগে যেখানে নীরবতা আমাকে শান্ত দিত, সেখানে আজ সেই নীরবতাই অস্বস্তি তৈরি করছিল। টেবিলে বসা মানুষগুলোর দিকে এক পলক তাকালাম। এদের কারোর সাথেই প্রয়োজন ব্যতীত কথা বলি না আমি। মা নিজে থেকে যতটুকু কথা বলে ওইটুকুই। মিথিলার টাকার প্রয়োজন হলে মাঝে মাঝে চেয়ে নেই, কিন্তু বাবার সাথে শেষবার কবে কথা বলেছি হেসেছি মনে করতে পারলাম না। খাওয়া শেষে উঠে দাঁড়িয়ে বললাম, রুমকি চা বানাও। সে মাথা নেড়ে উঠে গেল। আমি জানি না কেন তার চলে যাওয়ার পরও পিঠের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। সেই রাতে বসার ঘরে বাবা আর আমি একত্রে আড্ডা দিলাম। দুজনে চা খেতে খেতে নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম। রুমকি মায়ের পাশে দাঁড়িয়ে আমাদের দেখছিল। এক পলক ওর দিকে তাকাতে দেখলাম মেয়েটার দু চোখ ছলছল করছে। এখন আর খেতে বসে আর ফোন ধরতাম না। আগে যেখানে তাড়াহুড়া করে 2 গ্লাস তুলে আবার বারান্দায় চলে যেতাম, সেখানে এখন ধীরে খেতাম। রুমকি আমার প্লেটের দিকে তাকিয়ে থাকতো। আমি লক্ষ্য করতাম আমি ঠিকমতো খাচ্ছি কিনা। সেটাই তার সবচেয়ে বড় দুশ্চিন্তা। কয়েকদিন পর এক রাতে হঠাৎ জিজ্ঞেস করলাম, আজ কেমন দিন গেল? রুমকি চমকে উঠল, যেন এই প্রশ্নটার জন্য সে প্রস্তুত ছিল না। ভালোই, মানে ঠিকই। তার উত্তর ছোট হলেও চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠছিল। খুব সামান্য একটা প্রশ্ন, অথচ ওর ভেতরে যেন আলো জ্বলে উঠল। আমি আর কথা বাড়ালাম না। তবুও সেই রাতের প্রথমবার অনুভব করলাম আমার এই ছোট্ট বদলটা রুমকির জন্য কতটা বড় হয়েও ধরা দিয়েছে। ধীরে ধীরে রুটিন বদলাতে লাগলো। আমি আর ইচ্ছে করে দেরি করে বাসায় ফিরতাম না। রাতে বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টানার বদলে রুমের ভেতরে থাকতাম। কখনো কখনো টিভি চালাতাম, আবার কখনো নীরবে বসে থাকতাম। আর রাতের খাবারের পর বাবার সাথে আড্ডা দিতাম। রুমকি কখনো আমার পাশে বসতো না, একটু দূরে বসে থাকতো, যেন খুব কাছে এলেই আমি আবার সরে যাব এই ভয়টা তার ভেতরে গেঁথে গেছে। এক রাতে টিভি দেখার সময় আমি নিজেই বললাম, এখানে বসো। রুমকি ধীরে ধীরে এসে বসলো, চোখ নামালো, হাত দুটো শক্ত করে জড়ানো। এত ভয় পাব কেন? আমি নিজেই প্রশ্নটা করে ফেললাম। সে হালকা হেসে বলল, ভয় না, অভ্যাস। এই এক শব্দে বুঝলাম আমার আচরণ তাকে কতটা গুটিয়ে দিয়েছে। সে রাতে আর সিগারেট ধরায়নি। জানালার বাইরে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল এতদিন যে মানুষটা নিঃশব্দে পাশে থেকেছে, তাকে আমি ধীরে ধীরে চিনতে শুরু করেছি। রুমকি সবটাই খেয়াল করেছিল। দিন যেতে লাগলো। আমার পরিবর্তনটা খুব ধীর ছিল, কিন্তু রুমকি সেটা খুব যত্ন করে গ্রহণ করছিল। তবুও ভালোবাসা তখনও আসেনি। এসেছিল শুধু দায়বোধ আর অপরাধবোধ। একদিন অফিসের কাজে মন বসাতে পারছি না। কেমন বিরক্ত ঠেকছে সবকিছু। অফিস থেকে ছুটি নিয়ে আগে বাসায় ফিরলাম। রুমকি অবাক হলো, আজ এত তাড়াতাড়ি? আমি মাথা নেড়ে বললাম, ভালো লাগছিল না তাই। সে চুপচাপ রান্নাঘরে গেল। আমি খেয়াল করলাম তার হাঁটার ভঙ্গি ধীর, যেন শরীর আর মন দুটোই ক্লান্ত। রাতে খাওয়ার পর হঠাৎ বললাম, চলো একটু হাঁটি। রুমকি থমকে গেল। এখন? হ্যাঁ। সে কিছু বলল না, শুধু ওড়নাটা ঠিক করে নিল। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা দুজন চুপ করেছিলাম। একসময় রুমকি নিজেই বলল,
আপনি কি কখনো আমাকে ভালোবাসতে পারবেন? এই প্রশ্নটা আমি কোনোদিন ভাবিনি কেউ আমাকে এভাবে করবে। আমি থামলাম। আমি জানি না। রুমকি মাথা নেড়ে বলল, আমি জানতাম আপনি এটা বলবেন। তার কণ্ঠে কষ্ট ছিল, কিন্তু আশ্চর্যভাবে শান্ত। রুমকির চোখের দিকে তাকালাম। লক্ষ্য করলাম আমি রুমকির চোখের ভাষা একটু একটু পড়তে পারছি। রুমকি বলল, তবুও আমি অপেক্ষা করছি জানেন। আপনি আমায় গ্রহণ করবেন সেই দিনের অপেক্ষায় বেঁচে আছি। এই কথাটা আমার বুকের ভেতর কোথাও গভীর আঁচড় কাটল। সে রাতে ঘুমানোর আগে আমি প্রথমবার রুমকির দিকে মুখ ফিরিয়ে শুলাম। সে ঘুমাচ্ছিল, চোখের কোণে শুকনো অশ্রুর দাগ। হঠাৎ মনে হলো, এই মানুষটা কি কোনোদিন কাউকে দোষ দিয়েছে? কোনোদিন আমাকে প্রশ্ন করেছে কেন আমি তাকে ভালোবাসি না? না, দেয়নি। সে শুধু আমার পাশে থেকেছে, নিঃশব্দে, অভিযোগহীন। আমি তাকে কি দিয়েছি? কষ্ট, হতাশা আর অসুখী দাম্পত্য জীবন। চোখ বন্ধ করলাম। ঘুম এলো না। মনে হচ্ছিল আমি যদি আর দেরি করি তাহলে হয়তো একদিন রুমকির অপেক্ষাটুকুও ফুরিয়ে যাবে। সেই রাতেই ভাবলাম, ভালোবাসা হয়তো হঠাৎ করে আসে না, কিন্তু মানুষ চাইলেই দায়িত্ব নিতে পারে। শোয়া থেকে উঠে বসলাম। রুমকির নাম ধরে কয়েকবার ডাকলাম। ঘুম ভেঙে গেল। আধো চোখ মেলে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? আজ তোমার সাথে একটু কথা বলতে চাই। রুমকি অবাক হয়ে তাকালো। এখন? হ্যাঁ। রুমকি শোয়া থেকে উঠে বসল। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। রুমকি বোধহয় বিষয়টা বুঝল। সে বলল, চলন বারান্দায় গিয়ে বসি। ওর প্রস্তাবটা মনে ধরল। দুজনে গিয়ে বারান্দায় বসলাম। বারান্দার বাতিটা জ্বালালাম না। অল্প আলোয় চারপাশটা আবছা। দূরে গাড়ির শব্দ, মাঝে মাঝে কুকুরের ডাক, সবকিছু মিলিয়ে এক ধরনের অন্য পরিবেশ। রুমকি দুই হাত কোলের উপর রেখে বসে আছে, চুপচাপ। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলাম। কি বলবো ঠিক করতে পারছিলাম না। শেষমেশ বললাম, আমি তোমার কাছে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। রুমকি মাথা নেড়ে বলল, বলুন। আমি তোমাকে এখনো ভালোবাসতে পারিনি। কখনো পারবো কিনা তাও জানি না। কথাটা বলার পর বুকটা হালকা হয়ে এলো, আবার ভারীও লাগলো। রুমকি চোখ নামিয়ে নিল। আমি ভেবেছিলাম সে কাঁদবে, কিন্তু কাঁদল না। আমি আবার বললাম, কিন্তু আমি আর তোমাকে অবহেলা করতে চাই না। আমি চাই অন্তত একজন দায়িত্বশীল স্বামী হতে। রুমকি ধীর করে নিঃশ্বাস ফেলল। আপনি জানেন, আমি কখনো ভালোবাসা জোর করে চাইনি। জানি, আর সেটাই আমাকে ভয় দেখায়। তুমি কোনোদিন অভিযোগ করনি, তবুও তুমি প্রতিদিন কষ্ট পাও। কিছুক্ষণ নীরবতা। তারপর রুমকি বলল, আমি শুধু এটুকু চাই, আপনি যেন আমার দিকে তাকান, মানুষ হিসেবে, স্ত্রী হিসেবে না হলেও চলবে। এই কথাটা আমাকে নাড়িয়ে দিল। এতটুকু চাওয়া, অথচ আমি সেটুকুও দিইনি এতদিন। আমি বললাম, আজ থেকে চেষ্টা করব। তোমার দিনটা কেমন গেল সেটা জিজ্ঞেস করব। তোমার পরিবার কেমন আছেন জানতে চাইব। রাতে ফিরতে দেরি হলে জানাবো। এগুলো হয়তো ছোট, কিন্তু আমি এখান থেকেই শুরু করতে চাই। রুমকির চোখে তখন জল চিকচিক করছিল। সে মাথা নেড়ে বলল, এইটুকুই চেয়েছিলাম আমি। আমি প্রথমবার লক্ষ্য করলাম রুমকির হাসিটা খুব শান্ত। বড় করে হাসে না, শব্দ করে না। শুধু চোখ হালকা ছোট হয়ে এক ধরনের নিশ্চিন্ত ভাব আসে। কিছুক্ষণ আমরা চুপ করে বসে থাকলাম। তারপর আমি বললাম, রুমকি। জি। তুমি কি খুব একা অনুভব করো? সে একটু ভেবে বলল, আগে করতাম, এখনো মাঝে মাঝে করি, কিন্তু আজ একটু কম লাগছে। এই একটু কমটাই আমার কাছে অনেক বড় হয়ে ধরা দিল। ঘরে ফিরতে ফিরতে মনে হচ্ছিল, আমি হয়তো এখনো ভালোবাসতে পারিনি, কিন্তু প্রথমবার কাউকে আর একা ফেলে রেখে ঘুমাতে যাচ্ছি না। সেদিন রাতে আমরা দুই প্রান্তে শুয়েছিলাম ঠিকই, কিন্তু মাঝখানের দূরত্বটা আগের চেয়ে একটু কম ছিল। কিছুক্ষণ বাদে রুমকি বলল, আমি একটু আপনার হাতটা ধরি। কত সরল আবদার, ফেলতে পারলাম না। হাত বাড়িয়ে রুমকির ডান হাতের উপর রেখে চোখ বুজলাম। না দেখেও বুঝলাম মেয়েটা হালকা কেঁপে উঠেছে, বোধহয় কাঁদছেও। আমি চুপ করে রইলাম। বুকের ভিতর এক প্রশান্তি বেয়ে গেল। পরের দিন ঘুম ভাঙতে দেখি রুমকি পাশে নেই। হাই তুলে চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলাম। শুক্রবার দিন সকাল সকাল বাবা পত্রিকা নিয়ে বসে যান। আজও তার ব্যতিক্রম নয়।
চায়ের কাপে এক চুমুক দিচ্ছেন আর পত্রিকায় চোখ বোলাচ্ছেন। মা ডাইনিংয়ে বসে শাক বাছাবাছি করছেন। মিথিলা বোধহয় ঘুমে। বহুদিন পর সকালবেলা পুরনো দৃশ্য দেখে ভেতরটা কেমন শীতল হয়ে গেল। সাধারণত শুক্রবার কিংবা ছুটির দিনে বেলা করে ঘুম থেকে উঠি। শুক্রবার শুধু নামাজের আগে উঠে গোসল সেরে মসজিদে চলে যাই। অন্যান্য ছুটির দিনগুলোতে সময়ের কোনো ঠিক থাকে না। কখনো দুপুরে ঘুম ভাঙে, কখনো বিকেলবেলা। মা আমায় দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিছু লাগবে তোর? চশমার ফাঁক দিয়ে বাবা এক পলক তাকালেন, এরপর আবার পত্রিকায় মনোযোগ দিলেন। আমি সরল গলায় বললাম, রুম কি? মা মুচকি হেসে রান্নাঘরের দিকে ইশারা করলেন। জানি না কেন আমার ভীষণ লজ্জা লাগছিল। রান্নাঘরে ঢুকতেই নাকে এলো গরম পরোটার গন্ধ। এক চুলায় পরোটা ভাজা হচ্ছে, অপর চুলায় কড়াই বসানো, তাতে কুচি করে কাটা আলু। রুমকি চুল বেঁধে কাজ করছে, কাজে ব্যস্ত সে। পেছন ফিরে তাকায়নি। আমার পায়ের শব্দ পেয়েও। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। শেষমেশ বললাম, সকাল থেকে কাজ করছো? রুমকি হালকা চমকে উঠল, তারপর মাথা নেড়ে বলল, হ্যাঁ, নাস্তা বানাচ্ছি, এরপর দুপুরে রান্না করব। আমি এগিয়ে গিয়ে বললাম, আমি কিছু করি? রুমকি এবার সত্যিই অবাক। চোখ বড় করে তাকিয়ে বলল, না না, আপনি বসুন, হয়ে গেছে প্রায়। বসতে ভালো লাগছে না, বলো কি করা লাগবে? একটু ইতস্তত করে সে বলল, তাহলে ধনেপাতা ধুয়ে দিতে পারেন। ছোট কাজ, কিন্তু হাতে ধনেপাতা নিয়ে কলের নিচে দাঁড়াতে দাঁড়াতে মনে হলো এই ছোট্ট কাজগুলোই তো সংসারের অংশ। এতদিন এগুলোকে তুচ্ছ ভেবেছি বলেই হয়তো সব কিছু ফসকে গেছে। নাস্তা খেতে সবাই একসাথে বসলাম। বাবার মুখে শান্ত হাসি। তিনি এতক্ষণ যা পত্রিকায় পড়েছেন সবটা আমাদের শোনাচ্ছেন। মা বারবার আমার দিকে তাকাচ্ছেন, কিছু একটা বলতে চেয়েও বললেন না। রুমকি চুপচাপ আমার পাশে বসে আছে, মিথিলা আমার বিপরীতে বসা। খাওয়ার পর আমি নিজেই বললাম, আজ নামাজের পর একটু বের হব। তুমি আর মিথিলা যাবে? রুমকি থমকে গেল। আমি? হ্যাঁ। মিথিলা বলল, আমি যাব এক বান্ধবীর বাসায়, তোমরা দুজনে বেরিয়ে এসো। সে মায়ের দিকে তাকালো। মা মুচকি হেসে বললেন, যাও মা, অনেকদিন তো কোথাও যাওয়া হয় না। সত্যি অনেকদিন রুমকি বের হয়নি এ বাসা থেকে। এমনকি বিয়ের পর বোধহয় দুবার বাপের বাড়ি গিয়েছিল, তাও রাতে থাকেনি আমার অসুবিধার কথা ভেবে। সকালে গিয়ে আবার রাতে ফেরত চলে এসেছে। এসব আমি পরে শুনেছিলাম মায়ের কাছ থেকে, যদিও তখন বিরক্ত হয়েছিলাম। বিকেলবেলা রুমকিকে নিয়ে বের হলাম। রুমকি আজ সুন্দর একটা আকাশি রঙের শাড়ি পরেছে। শাড়ির পাড়টা গাঢ় নীল রঙের, চুল খোঁপা করে বাঁধা, কপালে ছোট্ট একটা টিপ। খুব সাজেনি, তবু চোখে পড়ার মতো সুন্দর লাগছে তাকে। আমি তাকিয়েছিলাম বুঝতে পেরে সে চোখ নামিয়ে নিল। হালকা অস্বস্তি, আবার ভেতরে ভেতরে লুকোনো একরাশ আনন্দ। এতদিন পরে তার স্বামী ওকে এভাবে দেখছে, এই বোধটাই যেন তাকে আনন্দ দিচ্ছে। রিকশা ডেকে পাশাপাশি বসলাম। গন্তব্য শাহবাগ। আমার পরনে সাদা পাঞ্জাবি, অদ্ভুত কারণে সাদা আর নীল রংটা পাশাপাশি বেশ মানায়। রিকশাটা চলতে শুরু করতেই পরিচিত কোলাহল ছেড়ে অপরিচিত কোলাহলে ঢুকে গেলাম। মাঝে মাঝে আঁকাবাঁকা রাস্তা ধরে চলছে রিকশা। রিকশার ঝাঁকুনিতে রুমকির আঁচলটা একবার হালকা করে উড়ে আমার হাতের উপর এসে পড়ল। রুমকি সরালো না, আমিও কিছু বললাম না। দুজনেই বুঝে নিয়েছি কিছু প্রশ্ন ছাড়া থাকা ভালো। শাহবাগের কাছাকাছি চলে এলাম। রুমকি চারপাশটা আগ্রহ নিয়ে দেখছিল, চোখে কৌতূহল, মুখে হালকা বিস্ময়। আমি জিজ্ঞেস করলাম, এখানে আগে এসেছ? সে মাথা নেড়ে বলল, না, কিন্তু অনেকবার আসতে চেয়েছিলাম, কখনো আসা হয়নি। কার সাথে আসব? বলেই সে চুপ করে গেল। রিকশা থামতেই ভাড়া মেটালাম। নামার সময় হাত বাড়িয়ে দিলাম। রুমকি এক মুহূর্ত দেরি করে হলেও নিজের হাতটা রাখল, খুব শক্ত করে ধরল আমার হাতটা। ফুলের দোকানের পাশ দিয়ে হেঁটে টিএসসির দিকে যাচ্ছে। পাশে তাকাতেই খেয়াল করলাম রুমকি মনোযোগ দিয়ে ফুল দেখছে। কোন ফুল পছন্দ তোমার? প্রশ্ন শুনে রুমকি চোখ সরিয়ে আমার দিকে তাকায়। হ্যাঁ। আমি হাঁটা থামিয়ে জিজ্ঞেস করলাম, তোমার প্রিয় ফুল কোনটা? রুমকি এক মুহূর্ত ভেবে জানালো, হলুদ গোলাপ আর আমার ভীষণ পছন্দ। তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
আমি ফুলের দোকানের দিকে ঘুরে গেলাম। একটা ফুলের দোকানে ঢুকে পড়তেই রঙিন ফুলের গন্ধে চারপাশ ভরে উঠল। চোখ বুঝালাম একবার, শেষমেশ হলুদ গোলাপের দিকেই চোখ গেল। ছোট্ট একটা তোড়া বানাতে বললাম দোকানিকে। তোড়াটা হাতে নিয়ে ফিরে আসতেই দেখলাম রুমকি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে, 2 হাত সামনে জড়ানো, চোখে এক ধরনের অচেনা উৎকণ্ঠা। আমাকে দেখে সে একটু অবাক হলো। আমি তোড়াটা ওর দিকে বাড়িয়ে দিলাম। নাও। রুমকি যেন বিশ্বাসই করতে পারছিল না। আমার জন্য? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সে তোড়াটা নিল খুব সাবধানে, যেন ভেঙে যাবে এমন কিছু হাতে নিয়েছে। চোখ নামিয়ে ফেলল, তারপর ধীরে করে বলল, ধন্যবাদ। ধীরে ধীরে তার ঠোঁটে ফুটে ওঠে মিষ্টি হাসি। সেই হাসির সাথে তার গালের টোল স্পষ্ট দেখতে পেলাম। হাসলে মেয়েটাকে কত সুন্দর লাগে। আশ্চর্য, মেয়েটা হাসে না কেন? আমরা আবার হাঁটতে শুরু করলাম। টিএসসির দিকে এগোচ্ছি। রুমকি মাঝে মধ্যে তোরার দিকে তাকাচ্ছে আর হাসছে। মনে হচ্ছিল এই অল্প কয়টা হলুদ গোলাপি আজ তার দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। টিএসসি নিয়ে রুমকিকে আমার পছন্দের তেঁতুল চা খাওয়ালাম। রুমকি প্রথমে নাক মুখ কুঁচকায়। মেয়ে মানুষ হয়েও তার নাকি তেঁতুল অপছন্দ। পরে অবশ্য এক চুমুক দিয়ে সে তেঁতুল চায়ের ভক্ত হয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেই নজর গেলে এক মধ্যবয়সী নারীর দিকে। তিনি রং বেরঙের চুড়ি বিক্রি করছেন। হুট করে অঞ্জনার কথা মনে পড়ল। এখান থেকে কতবার যে তাকে চুড়ি কিনে দিতে চেয়েছি, সে নেয়নি। চুড়ি অঞ্জনার অপছন্দ ছিল। আচ্ছা, রুমকি কি চুড়ি পছন্দ করে? তার হাতের দিকে তাকালাম, 2 হাত খালি। কি মনে করে জিজ্ঞেস করলাম, রুমকি, তুমি চুড়ি পরনি কেন? জবাব দিল, এই রঙের চুড়ি নেই আমার। বুঝতে পারলাম সে চুড়ি অপছন্দ করে না। গেলাম চুড়ি কিনতে, যদিও বারণ করেছিল, কিন্তু শুনিনি। কেন শুনব? নীল রঙের চুড়ি কিনলাম। দোকানিকে দাম পরিশোধ করে রুমকির দিকে ফিরলাম। রুমকি কপট রাগ দেখিয়ে বলল, কি দরকার ছিল কেনার? আমি সোজাসাপটা জবাব দিলাম, ইচ্ছে করলো কিনতে, তাই কিনলাম। এখন হাতটা দাও। অবাক হয়ে সে তাকালো। আমি হাসি দিতেই লজ্জা পেয়ে হাত বাড়ালো। সাবধানে চুড়িগুলো রুমকির হাতে পরিয়ে দিলাম। 2 হাত ভর্তি নীল রঙের চুড়ি পেয়ে রুমকি বারবার হাত নাড়ছে আর আমার দিকে তাকাচ্ছে। তার চোখে মুখে বাচ্চাদের মতো আনন্দ দেখতে পেলাম। সোহরাওয়ার্দী উদ্যানের খোলা ময়দানের ঘাসে গিয়ে বসে পড়লাম। রুমকি আমার পাশে বসলো। বাদামওয়ালাকে ডেকে 10 টাকার বাদাম কিনলাম। বাদাম আমার ভীষণ পছন্দ। খোসা ছাড়িয়ে খেতে শুরু করলাম। রুমকি আমার দিকে হাত বাড়িয়ে বলল, আমায় দিবেন না? রুমকির দিকে তাকালাম। এরপর তার দিকে বাদামগুলো এগিয়ে দিলাম। সে খোসা ছাড়িয়ে খেতে শুরু করলো। অথচ অঞ্জনাকে দেখার পর আমি ভাবতাম বাদাম মেয়েদের অপছন্দ। আমি খেলেও সে বিরক্ত হতো। হাঁটতে হাঁটতে রুমকিকে বললাম, দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দেই। সে চমকে গেল, মাথা নিচু করে জানালো, আমার ছবি তুলতে লজ্জা করে। আমি হাসি মুখে বললাম, এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি না করলে পরে আফসোস করবা। আমার কথা শুনে মাথা তুলে সে। এরপর ঘাড় হালকা কাত করে 2 হাতে ফুলগুলো আঁকড়ে দাঁড়াই। সেই সুযোগে আমি মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে ফেলি। পুরো বিকেল আমরা গল্প করেছি। রুমকি সেদিন প্রথমবার অনেক কথা বলল। তার স্কুল কলেজ জীবন নিয়ে বহু আলোচনা করল, কিন্তু অজ্ঞাত কারণে ভার্সিটি নিয়ে মুখ খুলল না। আমিও প্রশ্ন করিনি। সেদিনই প্রথমবার জানলাম তার পরিবারে কে আছে। কি অদ্ভুত, তাই না? বিয়ের 1.5 বছর পেরিয়ে গেছে, অথচ আমি জানি না আমার স্ত্রীর পরিবারে কে কে আছে। রাত 10টা নাগাদ বাসায় ফিরি। বাসায় ফিরে মা আর মিথিলাকে ডেকে চুড়ি ফুল দেখাতে শুরু করি। রুমকিকে হাসি মুখে দেখে সবচেয়ে বেশি খুশি আমার পরিবার। কদিন পর এক জায়গা থেকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক এলো। চাকরিটা পেয়ে গেলে সংসারের হাল ঠিকঠাকভাবে ধরতে পারবো। প্রথম অবস্থায় মাইনে 30,000। ভালো পারফর্ম করলে কয়েক মাস পর মাইনে বাড়বে। সকাল থেকে দুশ্চিন্তা নিয়ে তৈরি হচ্ছি। রুমকি আমার কাগজপত্র গুছিয়ে ফাইলে দিয়ে দিল। চিন্তায় অন্যমনস্ক হয়ে আছি। ঠিকমতো টাইটাও বাঁধতে পারছি না। রুমকি এগিয়ে এসে ইশারায় জিজ্ঞেস করলো, টাই বেঁধে দিবে কিনা। হাত সরাতে এসে যত্ন করে টাই ঘুরিয়ে প্যাঁচ দিতে লাগলো। ধীরে ধীরে বলল, আমি নামাজ পড়ে দোয়া করেছি, দেখবেন চাকরিটা হয়ে যাবে। আপনি দুশ্চিন্তা না করে আল্লাহর নাম নিয়ে ইন্টারভিউ দিতে চান।
কথাগুলো বলে সে মুচকি হাসি দিল। তার গালের টোলটা হালকা দেখতে পেলাম। সেদিন প্রচণ্ড নার্ভাস হয়ে ইন্টারভিউ দিতে ঢুকি। ইন্টারভিউ শেষে ওরা 2 ঘন্টা বসিয়ে রাখে। চিন্তায় ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠি। এরপর বাকিটা মিরাকল। জানি না কিভাবে, কিন্তু ওই উচ্চ বেতনের চাকরিটা সেদিন আমি পেয়ে যাই। সেখান থেকে বেরিয়ে সর্বপ্রথম রুমকিকে কল দিই। সে কল ধরে ব্যস্ত গলায় জিজ্ঞেস করে, হ্যালো বলুন। নরম গলায় জবাব দেই, রুমকি, চাকরিটা আমি পেয়ে গেছি। না দেখেও বুঝতে পারি মেয়েটার চোখ ছলছল করছে। সে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। 2 কেজি ছানা মিষ্টি কিনে বাসায় যাই। গিয়েই দেখি এলাহি কারবার। মা আমার জন্য বিরিয়ানি রান্না চড়িয়েছেন। রুমকির কাছ থেকে খবর পেয়ে তিনি আর দেরি করেননি। বাসায় সেদিন বয়ে গেল খুশির জোয়ার। রাতে খাবার টেবিলে অদ্ভুত একটা প্রশান্তি ছিল। অনেকদিন পর বাবার চোখে মুখে নিশ্চিত আনন্দ দেখলাম। মা বারবার আমার পাতে মাংস তুলে দিচ্ছেন। মিথিলা খুশিতে ছানা মিষ্টির শেষ টুকরোটাও দাবি করে বসল। আমি শুধু চোখ বুলিয়ে সবাইকে দেখছি। রুমকি চুপচাপ, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে। খাওয়া শেষে আমি নিজেই প্লেট তুলতে উঠলাম। রুমকি অবাক হয়ে বলল, থাক আমি করি। আমি মাথা নেড়ে বললাম, আজ আমি তোমায় সাহায্য করব। সে আর কিছু বলল না, পাশে দাঁড়িয়ে থাকলো শুধু। রাতে ঘরে ফিরে খেয়াল করলাম রুমকি আলমারির সামনে দাঁড়িয়ে কিছু করছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি করছো? সে ঘুরে তাকালো, তবে কিছু একটা পেছনে লুকানো। সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলাম, কি লুকাচ্ছ? মাথা নিচু করে 2 হাত সামনে আনলো। তার হাতে একটা শপিং ব্যাগ। নরম স্বরে বলল, আপনার জন্য। হাত বাড়িয়ে সেটা নিলাম। ভেতর থেকে বেরিয়ে এলো সাদা রঙের শার্ট। অবাক হয়ে রুমকির দিকে তাকালাম। এভাবেই সে জবাব দিল, আপনার জন্য কিনেছিলাম। আমার বিশ্বাস ছিল আপনি চাকরিটা পাবেন। শার্টটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। সাদা রঙটা আমার পছন্দের, কিন্তু ও জানলো কিভাবে? নাকি জানার দরকার হয় না? যে মানুষটা ভালোবাসে সে এমনিতেই বুঝে যায়। আমি ধীরে করে জিজ্ঞেস করলাম, কবে কিনলে? রুমকি চোখ নামিয়ে বলল, কয়েকদিন আগে, আপনার ইন্টারভিউর কথা জানার পরই। তখন তো নিশ্চিত ছিল না। সে মাঝপথে থামিয়ে দিল। আমি ছিলাম। এই ছোট্ট কথাটা বুকের ভেতর কোথাও গেঁথে গেল। নিশ্চিত থাকা এত সহজ হতে পারে আমি জানতাম না। শার্টটা আবার ব্যাগে রেখে ওর দিকে তাকালাম। কত টাকা পড়েছে? রুমকি মাথা নেড়ে বলল, ওসব জিজ্ঞেস করবেন না প্লিজ। আমি হালকা হেসে বললাম, ঠিক আছে, করলাম না। তবে এটা পরে অফিসে গেলে মনে হবে তুমি সাথে আছো। এই কথা শুনে সে প্রথম অবাক হলো, তারপর ঠোঁট চেপে হাসল। চোখের কোণে চিকচিক করছিল। একটু একটু করে আমার জীবনটা গুছিয়ে দিচ্ছিল রুমকি। আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল। রুমকি আমার সাথে আগের চেয়ে অনেকটা সহজ। নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলে, মাঝে মাঝে নিজেকে নিয়ে বলে, নিজের অপূর্ণ স্বপ্ন নিয়ে বলে। রুমকির খুব ইচ্ছে ছিল ল পড়ার, তা সম্ভব হয়নি। কেন হয়নি সে বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে গেছে। ঝকঝকে আকাশে হঠাৎ কালো মেঘে ছেয়ে গর্জন করে। আমার জীবনেও ঠিক এমন কালো মেঘের উদয় হলো সেদিন। সেই কালো মেঘটা আর কেউ নয়, অঞ্জনা। অফিসে কাজ করছি এমন সময় ফোনটা হঠাৎ বেজে উঠল। অপরিচিত নাম্বার থেকে প্রথমে তুললাম না, এরপর আবার কল এলো। বিরক্ত হয়ে কল রিসিভ করলাম। অপর পাশ থেকে সেই চেনা হ্যালো শুনে ভেতরটা কেমন থমকে গেল। কেমন আছো অভ্র? প্রশ্নটা শুনে ঢোক গিলে জবাব দিলাম, ভালো। তুমি? ব্যথিত গলায় জবাব এলো, আমিও ভালো। কিছুক্ষণ দুজনে নীরব রইলাম। এরপর আমি বললাম, তারপর বলো, হঠাৎ কি মনে করে কল দিলে? হঠাৎ না, অনেক দিন ধরেই ভাবছিলাম কল দিব, কিন্তু সাহস হচ্ছিল না। তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। একটু দেখা করতে পারবে? জাস্ট একবার। আজ তো সম্ভব না, কাল তো শুক্রবার। প্লিজ কাল এসো। না বলো না। আমি দ্বিধায় পড়ে গেলাম। কাল তো রুমকিকে নিয়ে নানু বাড়ি যাওয়ার কথা। অপর পাশ থেকে অঞ্জনা আবারও বলল, কি হলো অভ্র, পারবে না? পারবো।
ঠিক আছে, কাল দেখা হচ্ছে। কল কাটার পর কেমন হাঁসফাঁস লাগছিল। বুঝতে পারছিলাম না কেন এমন লাগছে। সেদিন আর কাজে মন বসাতে পারিনি। বাসায় ফিরতেই রুমকি দরজা খুলল। মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে রইল। আমি ওর দিকে তাকালাম না। সোজা চলে গেলাম রুমে। শার্টটা খুলে কোনো মতে বিছানায় ছুঁড়ে চলে গেলাম বারান্দায়। দীর্ঘদিন পর সিগারেট ধরালাম। রুমকি এসব দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। মেয়েটা কি বুঝেছে কে জানে। আমি ওকে কিছু বলার বা বোঝানোর চেষ্টা করলাম না। পরদিন অঞ্জনার মেসেজ পেয়ে সকাল সকাল বাসা থেকে বেরিয়ে যাই। ক্যাফেতে বসে আছি। আমার বিপরীতে অঞ্জনা বসা। অনেকদিন পরও তাকে ঠিক আগের মতোই লাগছে। মুখটা পরিচিত, অথচ তাও মনে হচ্ছে সে আমার অচেনা। চুলগুলো আগের মতোই খোলা, ঠোঁটে টানা হাসি, কিছুই বদলায়নি। শুধু চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, যেটা আগে কখনো খেয়াল করিনি। ওই কফি শপের কোলাহলের ভেতরেও আমাদের টেবিলটা অদ্ভুতভাবে নিঃশব্দ। ওই প্রথম কথা বলল, তুমি বদলে গেছ অভ্র। আমি কফির কাপে চুমুক দিলাম। মানুষ বদলায়। অঞ্জনা হালকা হাসল। বদলাতে হয় নাকি বাধ্য করা হয়? এই প্রশ্নটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, জীবন এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে না বদলালেই নয়। সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তোমার বিয়ে হয়েছে তাই না? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। এক মুহূর্তের জন্য তার চোখের দৃষ্টি নরম হয়ে এলো। খুব দ্রুতই আবার সামলে নিল নিজেকে। বলল, দেরিতে হলেও বিবাহের শুভেচ্ছা। ধন্যবাদ। অঞ্জনা কফির কাপটা ঘোরাতে ঘোরাতে বলল, তুমি কি সুখী? এই প্রশ্নটা আমি রুমকির কাছে কখনো শুনিনি। রুমকি কখনো জিজ্ঞেস করেনি আমি সুখী কিনা। সে শুধু চেয়েছে আমায় রাত যাতে কখনো দুঃখ না ছুঁই। আমি ধীরে ধীরে বললাম, আমি ভালো আছি। ভালো আর সুখী এক জিনিস না অভ্র। এইটুকু বলে অঞ্জনা চোখ তুলে তাকালো। তারপর বলল, তুমি সবসময়ই শান্ত মানুষ ছিলে। যে কোনো পরিস্থিতিতে বলেছ ভালো আছো, কিন্তু সুখী বাকিটা সে বলল না। আমি চেয়ারের শেষে বসলাম। তুমি কেন ডেকেছ আমাকে? অঞ্জনা একবার কাঁচের দেয়াল ভেদ করে বাহিরের দিকে তাকালো। বাইরের রোদ অথচ ভেতরে ছায়া। কারণ আমি ভুল করেছি, বলল সে। আর কিছু ভুল মানুষ সারা জীবন বইতে পারে না। আমার বুকের ভেতর কোথাও হালকা একটা কাঁপুনি উঠল। কিন্তু সেই কাঁপুনির মাঝেও হঠাৎ রুমকির মুখটা মনে পড়ে গেল। আমি শান্ত গলায় বললাম, কিছু ভুল ঠিক করার সময় পার হয়ে যায় অঞ্জনা। সে আমার দিকে তাকিয়ে খুব ধীরে বলল, তবুও আমি জানতে চাই, যদি সময়টা ফিরিয়ে দেওয়া যেত, তুমি কি আমায় ছেড়ে যেতে? আমি তোমায় ছাড়িনি অঞ্জনা, তুমি ছেড়ে গেছ। বিয়ে তো করেছ। তুমি আগে বিয়ে করে সংসার পাতিয়েছ। আমার কথা শুনে অঞ্জনা হেসে উঠল। হাসিটা খুব ছোট, খুব চাপা। ঠোঁটের কোণে আটকে থাকা একটা হাসি। কেন কাঁদবে না হাসবে সেটা নিজেও ঠিক করতে পারছে না। চোখ দুটো কিন্তু হাসল না, বরং এক মুহূর্তের জন্য দৃষ্টি নামিয়ে নিল সে। নিচু গলায় বলল, হ্যাঁ সেটাই তো সবচেয়ে বড় পার্থক্য অভ্র। বিয়ে আর সংসার এক জিনিস না। হাসিটা মিলিয়ে গেল খুব দ্রুত। আমার চোখে মুখে বিরক্তির রেখা ফুটে উঠল। এসব এখন আমাকে কেন বলছে সে? দেখো অঞ্জনা, তুমি কি বলতে চাচ্ছ সোজাসাপটা বলো, হেয়ালি করো না। 8টা বছর আমাকে অপেক্ষা করিয়ে শেষে বিয়েটা করলে না। বাধ্য হয়ে বাবার ব্ল্যাকমেলের শিকার হয়ে বিয়েটা করলাম। জানো অভ্র, বিয়ের পর এক রাতও এমন যায়নি আমি তোমায় মনে করিনি। কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়েছি। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল সে। আমি তাকালাম না, ইচ্ছে করল না। একটু পর অঞ্জনা নিজেকে সামলে নিল। টিস্যু নিয়ে চোখ মুছে নিল। নাক টেনে বলল, যে ঘরে আমার বিয়ে হয়েছিল একদিনও সুখ পাইনি। লোকটা মদ খেয়ে এসে রোজ রাতে মারত। সবসময় মনে হতো মরে গেলে বেঁচে যাব, কিন্তু নিজের জীবন নিয়ে নেওয়ার মতো সাহস কখনো হয়নি আমার। শুধু মনে হতো তুমি এসে আমায় নিয়ে যাবে। 6 মাস সেই সংসারে পড়ে থাকার পর ডিভোর্স হয়ে যায়। কথাগুলো বলতে বলতে অঞ্জনা থেমে গেল। তাকিয়ে দেখলাম সে একটা টিস্যু নিয়ে টুকরো টুকরো করে টেবিলের উপর রাখছে। এ অঞ্জনার পুরনো অভ্যেস। কেন জানি আজ এসবও বিরক্ত লাগছে, অথচ একসময় এসব দেখলে হাসতাম। কতবার তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু সাহসে কুলায়নি। ভেবেছিলাম আমার মতো মেয়েকে তুমি আর গ্রহণ করবে না। যেদিন সাহস হলো জানলাম তুমি বিয়ে করেছ, তবে সুখী নও। তাই ভাবলাম। কি ভাবলে?
প্রশ্নটা করতেই অঞ্জনা আমার চোখের দিকে তাকালো। ইতিমধ্যে আমার দৃষ্টি শক্ত হয়ে উঠেছে। অঞ্জনার ছলছল দৃষ্টিতে আশার আলো দেখতে পেলাম। ভাবলাম দুটো মানুষ নিজেদের ভালোবেসে আলাদা থেকে কষ্ট পাচ্ছে, এর থেকে ভালো হয় দুজন একত্রিত হয়ে যায়। অঞ্জনার কথা শুনে আমার চোয়াল শক্ত হয়ে এলো। শোনো অঞ্জনা, তোমার জীবনে যা ঘটে গেছে তার জন্য তোমার প্রতি আমার সমবেদনা রইল। আমি স্বীকার করছি আমি একজন ব্যর্থ প্রেমিক, যে তোমায় ভালোবেসেও নিজের দেওয়া কথা রাখতে পারেনি। তুমি চলে যাওয়ার পর ভেবেছিলাম আমার জীবনে আর কিচ্ছু নেই। আমি ভুল ছিলাম অঞ্জনা। তুমি আমার প্রথম প্রেম হলেও আমার শেষ প্রেমটা রুমকি। একটু একটু করে মেয়েটা আমায় মৃত্যুর মুখ থেকে ফেরত এনেছে। স্বার্থ ছাড়া আমায় ভালোবেসেছে। আমায় পাবে না জেনেও দিনের পর দিন অপেক্ষা করেছে। আমার অনুপস্থিতিতে পুরো পরিবারকে সে আগলে রেখেছে। তুমিই বলো, এমন একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি কখনো খারাপ থাকতে পারি? কথাগুলো শুনে অঞ্জনা অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। আমি রুমকিকে ভালোবাসি। রুমকি আমার স্ত্রী। আর এমন মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়। অঞ্জনা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। সেদিন তুমি আমায় ছেড়ে না গেলে এত ভালোবাসা পেতাম না জীবনে। আমার কথাগুলো শেষ হতেই অঞ্জনা আর কিছু বলল না। চোখের দৃষ্টি কফির কাপে আটকে রইল। ঠোঁট দুটো কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হলো না। চোখ মুছে তাকালো। কিছুক্ষণ পর খুব ধীরে সে বলল, তুমি বদলাওনি অভ্র, তুমি আগের মতোই আছো। শুধু এবার তুমি সঠিক মানুষটাকে বেছে নিয়েছ। এই প্রথম তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল একরাশ ক্লান্ত স্বীকারোক্তি। সে ব্যাগটা কাঁধে তুলে নিল। উঠতে উঠতে একবার আমার দিকে তাকালো। রুমকির যত্ন নিও। কিছু মানুষ জীবনে আসে ভাঙতে না, গুছিয়ে দিতে। আমি মাথা নেড়ে বললাম, আমি জানি, ভালো থেকো। অঞ্জনা আর পেছনে তাকায়নি। ক্যাফের কাঁচের দরজা ঠেলে বেরিয়ে গেল সে। সে ভিতরে ভিতরে মিলিয়ে যেতে মনে হলো। একটা দীর্ঘ অধ্যায় নিঃশব্দে বন্ধ হয়ে গেল। কফির কাপটা ঠান্ডা হয়ে গেছে কখন বুঝিনি। ফোনটা বের করে রুমকিকে কল দিলাম, ধরল না। বহুদিন বাদে মনে হচ্ছে বুকের ওপর থেকে জমিয়ে রাখা পাথর সরে গেল। ভাবলাম বাসায় ফিরে রুমকিকে নিয়ে কদিনের জন্য কোথাও বেড়াতে যাব। আমাদের তো নানুর বাসায় যাওয়ার কথা ছিল, সেখানে যাব নাকি ওকে বাপের বাড়ি নিয়ে যাব? বহুদিন বাপের বাড়ি যায়নি মেয়েটা। নাকি একবার কক্সবাজার নিয়ে যাব? আমাদের তো এখনও হানিমুনে যাওয়া হয়নি। এক কাজ করি, বাসায় ফিরে বরং রুমকিকে জিজ্ঞেস করব সে কি চাই। কলিং বেল দিতেই মিথিলা দরজা খুলল। ওর মুখখানা কালো দেখলাম। আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম, কিরে, সকাল সকাল মুখটা অমন করে রেখেছিস কেন? নিজের ঘর থেকে মা বেরিয়ে এলো। শক্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি তুই? আমার হাসি মুখ মিলিয়ে গেল। মাকে আজ অন্যরকম লাগছে। কেন মা, কিছু হয়েছে? আমার প্রশ্নের উত্তর দে। আমি উত্তর দিতে পারলাম না, মাথা নিচু করে রইলাম। মাই বলল, অঞ্জনার সাথে দেখা করতে গিয়েছিলি? নড়লাম না, স্থির রইলাম। মা এগিয়ে এসে বাম গালে চর বসালো। ডান দিকে হালকা বেঁকে গেলাম, তবুও চোখ তুললাম না। আজ আমার মনে হচ্ছে রুমকির জীবনটা আমি নষ্ট করেছি। তোর মতো স্বার্থপর ছেলে রুমকির মতো মেয়ের যোগ্য না। অঞ্জনা অঞ্জনা করে নিজের জীবনটা খেলি, সাথে আমাদেরকেও ধ্বংস করলি, আর এখন রুমকির মতো মেয়েকে হারালি। মায়ের শেষের কথা শুনে চোখ তুলে তাকালাম। মা বিলাপ করতে করতে কান্না করে দিল। মিথিলা এগিয়ে এসে মায়ের বাহু ধরল। আমি দ্রুত নিজের রুমে গেলাম। বাথরুম, বারান্দা, কোথাও রুমকি নেই। আলমারি খুলতে দেখি রুমকির সকল জামা কাপড় গায়েব। হঠাৎ আমার বুকের ভেতর থাকা কলিজায় চাপ দিল। রুমের দরজার সামনে দাঁড়িয়ে মা বলল, রুমকি নেই, চলে গেছে। আমি এগিয়ে এসে জিজ্ঞেস করলাম, রুমকি কোথায় গেছে মা? মিথিলা দাঁতে দাঁত চেপে জবাব দেয়, কেন, ভাবিকে এত কষ্ট দিয়েও মন ভরেনি? মেয়েটা তোমাকে নিঃস্বার্থভাবে এত ভালোবাসলো, আর তুমি কিনা তাকে এভাবে ঠকালে? ছি, তোমাকে নিজের ভাই ডাকতেও লজ্জা করে। মিথিলা মুখ ফিরিয়ে নিল। দুহাত একত্রে করে বললাম, আমাকে যত গালি দেওয়ার দে, তবুও বল রুমকি কোথায়? মা শক্ত গলায় জবাব দেয়, কোথায় আবার? চিরতরে তোকে মুক্তি দিয়ে চলে গেছে। বলেছে শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে। এরপর তুই থাকিস তোর অঞ্জনাকে নিয়ে, থাকিস সেই নির্লজ্জকে নিয়ে যে একজন বিবাহিত পুরুষের সংসার ভাঙে। কথাগুলো বলে মা নিজের রুমের দিকে চলে যান। আমি মিথিলার দিকে অসহায়ের মতো তাকিয়ে রইলাম। যাওয়ার আগে বলল, আমার উচিত হয়নি ভাবির জীবনটা নষ্ট করা। যেদিন ও বলেছিল
তোমাকে পছন্দ করে সেদিনই ওকে বলা উচিত ছিল তুমি ওর যোগ্য না। কথাগুলো বলে সেও চলে গেল। আমার মাথা ভন ভন করে ঘুরতে শুরু করলো। রুমকি আমায় আগে থেকে পছন্দ করত? রুমকি আর মিথিলা একে অপরের পরিচিত? আমি এসব কিছুই জানি না। এখন এসব ভাবার সময় না। যত দ্রুত সম্ভব রুমকিকে ফেরত আনতে হবে। আর দেরি করলে চিরতরে মেয়েটাকে হারিয়ে ফেলব। বাসা থেকে বের হয়ে রওনা দিলাম শ্বশুরবাড়ির দিকে। মনে হচ্ছিল প্রতিটা মিনিট 1 ঘন্টার সমান দীর্ঘ হয়ে উঠেছে। কল দিলাম, ফোন বারবার রিং করলো, কিন্তু রুমকি ধরল না। বিয়ের পর প্রথমবার এভাবে শ্বশুরবাড়িতে আবার আসবো ভাবিনি। ইতস্তত করে কলিং বেলের সুইচ চাপলাম। দরজা খুলল আমার ছোট শালিকা, মানে রুমকির বোন। আমি তার দিকে হাসি দিলাম। সে হাসি বিনিময় করল না, বিরক্ত হলো। ভেতর থেকে শ্বশুরমশাইয়ের গলা পেলাম। শালিকা ঘরের ভেতর চলে গেল। শ্বশুরমশাই দেখতে এলেন কে এসেছে। দরজার সামনে আমায় দেখে বিরক্ত হলেন নাকি চমকালেন ঠিক বুঝতে পারলাম না। তুমি ভেতরে আসো। 2 হাতে থাকা ব্যাগ সমেত ভেতরে প্রবেশ করলাম। শ্বশুরমশাই ব্যাগগুলো দেখে বললেন, এসব কি? সামান্য বাজার আর মিষ্টি এনেছি। গম্ভীর হয়ে তিনি সোফায় বসলেন। অভ্র, এসো, বসো। ব্যাগগুলো দেখিয়ে বললাম, এগুলো ভিতরে নিতে বলুন। বসো, আমি কথা বলি। বুঝলাম তিনি নিশ্চয়ই রুমকির বিষয়ে কথা বলবে। একবার ভেতরের ঘরের দিকে তাকালাম রুমকির দেখা পাওয়ার আশায়। বুঝলে অভ্র, সময় গেলে সাধন হয় না, এই কথা জানো তো? আমি জবাব দিলাম, জি। শ্বশুরমশাই সোজা হয়ে বসলেন। বুঝলাম তিনি আসল কথা বলবেন। শুনেছি তিনি কনস্টেবল পদে চাকরি করত। খুব টানাটানি সংসারে রুমকির বেড়ে ওঠা, তার উপরে ওরা 4 ভাই বোন। আমি চিরকাল চেয়েছি ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করব। হয়েছেও তাই। কেউ বলতে পারবে না আমার একটা ছেলে বা মেয়ে আজ অবধি কোনো দুর্ঘটনা ঘটিয়েছে। তবে আমার 4 ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে শান্ত আর লক্ষ্মী সন্তান রুমকি। জীবনে ওর কোনো চাওয়া পূরণ করতে পারিনি। ল পড়তে চেয়েছিল, কিন্তু টাকার অভাবে পড়াতে পারিনি। এরপর মুখ ফুটে কিচ্ছু চাইনি আর। বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হয়েছিল। প্রতিজ্ঞা করেছিলাম মেয়েকে এমন কারোর সাথে বিয়ে দেব যে ওর কোনো চাওয়া অপূর্ণ রাখবে না। কিন্তু একদিন মেয়ে এসে বলল সে তোমায় পছন্দ করে। আমি আর কোনো প্রশ্ন করিনি, বিয়ে দিতে রাজি হয়ে যাই। তোমাকে প্রথম দেখায় ভেবেছিলাম, কথা কম বলো তবুও মনে হয়েছিল আমার মেয়েটাকে তুমি সুখী করবে। শ্বশুরমশাই একটু থামলেন। গলার স্বর হঠাৎ ভারী হয়ে এলো। কিন্তু অভ্র, মানুষ ভুল করে। আমি ভেবেছিলাম তুমি ভুল করবে না। তুমি আমার বিশ্বাস রাখোনি। আজ বুঝছি বাবা হিসেবে আমিও আবার ভুল করেছি তোমায় ভরসা করে। আমি চুপ করে রইলাম, মাথাটা এমন নিচু যে চোখ তুলে তাকানোর সাহস পেলাম না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, রুমকি এখানে এসে কিছুই বলেনি, একটাও অভিযোগ না। শুধু বলেছে ও আর বোঝা হয়ে থাকতে চায় না, কারো জীবনের তৃতীয় মানুষ হতে চায় না। কথাটা বুকের ভেতরে ছুরির মতো ঢুকে গেল। তিনি আবার বললেন, তুমি জানো অভ্র, ওর চোখে এক ফোঁটাও রাগ ছিল না, ছিল শুধু ক্লান্তি। খুব ভয় পেয়েছি সেই দুটো চোখ দেখে। এমন চোখ সাধারণত তখনই হয় যখন মানুষ ভিতর থেকে হেরে যায়। আমি কাঁপা গলায় বললাম, শ্বশুরাব্বা, আমি ভুল করেছি। ভুল, খুব বড় ভুল। কিন্তু বিশ্বাস করুন, আমি রুমকিকে হারাতে চাই না। আমি ওকে ভালোবাসি। শ্বশুরমশাই আমার দিকে তাকালেন। ভালোবাসা প্রমাণ করতে হয় অভ্র, কথাই নয় সিদ্ধান্তে। আজ তোমার সিদ্ধান্তটাই ওকে ভেঙে দিয়েছে। ভেতরের ঘর থেকে হালকা শব্দ এলো। কেউ দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। বুকটা হঠাৎ ধক করে উঠল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি কি রুমকির সাথে একবার দেখা করতে পারি, কথা বলতে পারি? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে মাথা নেড়ে বললেন, ওর মা মানা করেছে। কিন্তু একটু থেমে যোগ করলেন, মেয়েটা তোমায় ছাড়া থাকতে পারবে না, এটা আমিও বুঝেছি। যদি তুমি ওর অভিমান ভাঙাতে পারো আর আমায় কথা দাও সব ঠিক করে নেবে, তাহলে আমি আর আটকাবো না। আমি দৃঢ় গলায় বললাম, আপনাকে আমি কথা দিচ্ছি, রুমকিকে আর আমি একা করে দেব না। আজ থেকে ওর সকল দায়িত্ব আমার। যদি কখনো ব্যর্থ হই, যা শাস্তি দিবেন মাথা পেতে নেব। তিনি মৃদু হাসি দিলেন। এরপর ছোট শালিকাকে ডেকে বললেন আমাকে রুমকির রুমে নিয়ে যেতে। রুমকির রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। খাটের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে, মুখটা অন্যদিকে ফেরানো। ডাক দিলাম, রুমকি। জবাব এলো না। রেগে আছো নাকি অভিমান করেছ? রুমকি কোনো উত্তর দিল না। ধীরে বললাম, তুমি রেগে থাকলে সেটার অধিকার তোমার আছে, অভিমান করলেও আছে। আমি সেটা ভাঙতে আসিনি। এসেছি তোমাকে তোমার স্থান বুঝিয়ে দিতে।
রুমকি নড়ল না। আমি মেঝেতে ওর পায়ের কাছে বসে পড়লাম, মাথাটা ওর গায়ে ঠেকিয়ে বললাম, জানো, আজ প্রথমবার বুঝেছি কাউকে হারানোর ভয় কাকে বলে। অঞ্জনাকে হারিয়েছিলাম অনিচ্ছাই, কিন্তু তোমায় নিজ হাতে দূরে ঠেলে দিচ্ছিলাম। রুমকির খুব সামান্য কেঁপে উঠল। আমি কথা থামালাম না। আমি তোমার কাছে কোনো ব্যাখ্যা দিতে আসিনি, ব্যাখ্যা দিয়ে ভুল ধোয়া যায় না। আমি শুধু বলতে চাই, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না রুমকি। তোমায় আমি ভালোবাসি। চোখ তুলে বললাম, আমায় একটু ভালোবাসবে রুমকি? আমি ভীষণ তৃষ্ণার্ত, একটু ভালোবাসো আমায়। সাথে সাথে শব্দ করে রুমকি কান্না করে দিল। দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি উঠতেই আমার বুকে হামলে পড়ল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই প্রথম বুঝলাম, ভালোবাসা হারানোর কিনারায় গিয়ে মানুষ সত্যিকারের ভালোবাসা চিনতে শেখে। রুমকি কিছুক্ষণ কাঁদলো আমার বুকে মুখ লুকিয়ে, তারপর খুব ধীরে বলল, আমি কাউকে দোষ দিইনি অভ্র, শুধু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, এবার আর ক্লান্ত হতে দেব না, কথা দিচ্ছি। রুমকি কিছু বলল না, শুধু আমার শার্টের হাতাটা শক্ত করে ধরে রাখলো। বাইরে দুপুর গড়িয়ে বিকেল নামছে। জানালার ফাঁক দিয়ে নরম আলো এসে রুমকির চোখে পড়ল। সেই চোখে আর অভিমান নেই, অভিযোগ নেই, আছে একরাশ ভালোবাসা। আমি জানি সব ভুলে একদিনে মুছে যায় না, সব ক্ষত এক রাতেই সরে না, কিন্তু কিছু মানুষ চলে আসে ভাঙা জায়গাগুলো আগলে রাখতে। রুমকি ঠিক তেমনই একজন। সেদিন শ্বশুরবাড়ি থেকে ফিরেছিলাম আমরা একসাথে, দুজন মিলে নতুন করে সবটা শুরু করব সেই প্রতিশ্রুতি নিয়ে। ভালোবাসা মানে নিখুঁত হওয়া না, ভালোবাসা মানে ভুলের পরেও পাশে থাকা। আর আমি ঠিক করেছি, এই মেয়েটাকে আর কখনো একা হতে দেব না। যতদিন বেঁচে থাকব, রুমকি নামের মেয়েটিকে বুকের মাঝে আগলে রাখব। আজকের গল্পের নাম রুমকি নামের মেয়েটি। লিখেছেন ঈশিতা ঈশা।